আসসালামু আলাইকুম। আমার নাম বানিজ। আমি আমার জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো আমাদের এলাকাটা ছিল নদী বন্দর এলাকা। তো আমার মাছের অনেক নেশা ছিল। তো আমি প্রতি বছরেই আমাদের এলাকায় যখন নদীতে পানি আসতো, তখন আমি মাছ মারার জন্য যে দাঁড়কি তৈরি করা হয়, পলো, তারপরে মাছ ধরার যে জাল, এগুলো আগে থেকেই স্কুল করে এসে, কোচিং করে এসে ফ্রি সময় আর কি আমি এগুলো তৈরি করতাম। এক কথায় আমার বলতে গেলে মাছ ধরাটাই ছিল একমাত্র নেশা। পড়াশোনায় অতটা আমি মনোযোগী ছিলাম না, কিন্তু মাছ ধরায় আমার অনেক ভয়ঙ্কর নেশা ছিল আর কি। তো আমি প্রত্যেক দিন মাছে গেলে দেখা যায় যে আমি সব থেকে বেশি মাছ নিয়ে আসি। আমার মতো মাছ আমার সঙ্গে যারা যায় তারা কেউ আমার মতো মাছ মারতে পারে না। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন এই ঘটনাটা আমার সাথে ঘটে। তো একদিন আমি বাজারে গেছি, বাজার থেকে আসতে আমার একটু লেট হয়েছে, 9টা 10টার মতো এইরকম হয়তো বা বেজে গেছিল। তো বাজারে থাকতে দেখি আকাশটা একটু খারাপ। তো আকাশ খারাপ হলে আবার মাছ কিন্তু বেশি পাওয়া যায়। হালকা বৃষ্টি হলে আমরা যে রাত করে ভুতিয়ে লাইট এবং পলো নিয়ে যে মাছ মারি, সেই মাছটা কিন্তু অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। তো আমি আকাশ খারাপ দেখে বাজার থেকে খুব তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করতে বৃষ্টি হালকা শুরু হয়ে গেছে। তো আমি আমার মাকে বললাম যে, মা, আজকে আমি মাছে যাব, তুমি আমার লাইটটা আর পলোটা রেডি করে রাখো, আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে যাব। তো আমার মা বলতেছে, বাইরে বৃষ্টি আসছে, আকাশে অনেক খারাপ, আজকে যাওয়ার কোনো দরকার নেই। তো আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া আজকে আকাশের অবস্থা ভালো না, তোর ওখানে যাওয়ার দরকার নেই, মাছ মারার কোনো প্রয়োজন নেই আজকে। তো আমার তো একটা নেশাই হচ্ছে সেটা মাছ ধরা। তো আমি কেমনে বাসায় থাকি? তারপর আমি বললাম যে, না মা, আজকে মাছ ধরতে গেলে অনেক মাছ বেশি পাওয়া যাবে, আজকে বাড়িতে থাকা যাবে না। তো এই কথা বলে আমি লাইট আর পলো নিয়ে বের হলাম। তো বের হয়ে দেখি আমার এক সমবয়সী ভাই আর এক চাচা, তারাও মাছ মারার জন্য বের হয়েছে। তাদের সাথে দেখা হওয়ার পর বললাম যে আজকে কোথায় যাব। তারা বললো যে, যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে, চলো আজকে বিলে যাই। বিলে গেলে হবে কি, নিচের পানিতে যেগুলো মাছ আছে সেগুলো বৃষ্টির পানির কারণে উপরের দিকে আসবে। তার মানে আজকে নদী থেকে বিলে মাছ বেশি পাওয়া যাবে। তো এমন তো অবস্থায় আহ, আমরা তিনজন বিলের দিকে রওনা হলাম। তো আমরা দেখতেছি বৃষ্টিও মোটামুটি পড়তেছে, আবার মাছও আমরা কম বেশি ধরতেছি। তো তিনজন তিন দিকে চলে গেছি। তো আমি ছোট বড় সব মাছই ধরতেছি। তো হঠাৎ করে আমার চোখের সামনে অনেক বড় একটা শৌল মাছ। আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, অবশ্যই শৌল মাছ চিনবেন। মানে এত বড় শৌল মাছ, প্রায় আমার 1.5 হাত হবে এইরকম আর কি। তো এটা দেখে তো আমি খুব আনন্দিত যে এত বড় একটা শোল মাছ, এটা আমার ধরাই লাগবে। তো আমি হুট করে চারিদিকে লাইট মেরে দেখলাম যে আমার চাচা আর ওই আমার ভাই কোথায়। তো দেখি যে তারা অনেক দূরে চলে গেছে। তো ভাবলাম বৃষ্টির মধ্যে ডাকলেও শুনবে না, তো আমি দেখি একটু ট্রাই করে। তো ওই পলো দিয়ে তো ওই অত বড় মাছটাকে ধরা যাবে না। তার মানে আমার ওই ক্যাটা মাছ ধরার আরো একটা মাধ্যম হচ্ছে, ক্যাটা দিয়ে মানুষ মাছ ধরে। মানে বাঁশের মাথায় ওই লোহার শিক গেঁথে গেঁথে অনেক কয়টা দিয়ে মানে ক্যাটা তৈরি করা হয়, যাতে এই বড় মাছ ধরা যায়।
তো আমি পল্লটা কাঁধে রেখে ক্যাটাটা হাতে নিলাম। নেওয়ার পর লাইট ধরে দেখতেছি মাছটা সুন্দর মতো নিস্তব্ধ অবস্থায় হালকা একটু নড়ানড়ি করতেছে এবং ওখানে স্থিরভাবে আছে। তো আমি দেখতেছি যে আমার পানি হচ্ছে হাঁটুর কাছে। তো আমি যেই ছাপ মারতেছি ঠিক তখনই মাছটা চলে যাচ্ছে আমার, মানে আমি আমার হাতের কাছে মাছটা, আমি ছাপ দিতেছি কিন্তু আমি ওকে লাগাতে পারতেছি না। তো এইভাবে কয়েকটা ছাপ দেওয়ার পর মানে ওটার প্রতি আমার আরো আগ্রহ জেগে গেছে যে এটা আমি হাতের কাছে আমি কেন পাচ্ছি না, আমার কোথায় ভুল হচ্ছে, আমি হাতের কাছে মাছটা কেন ধরতে পারতেছি না। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি মনে হয় একাই পারবো না, আমার চাচা আর আমার ভাইকে রাখতে। তো আমি লাইট মেরে চারিদিকে দেখতেছি যে না, কোথাও আমার ওই চাচা আর ভাইকে দেখা যাচ্ছে না। ওই বিলটা অনেক বড় ছিল, মিনিমাম আমি যতটুকু অনুমান করে বলতে পারি না হলেও 2-2.5 বিঘা জমি ওই বিলটার মধ্যে। তো কোথায় এত বড় বিলের মধ্যে তারা মাছ ধরতে কোথায় গেছে, আমি আবার কোথায় আছি, তো এখন তো যোগাযোগ করা সম্ভব না। তো আমি এক সময় বিরক্ত হয়ে গেলাম মাছটা ধরতে ধরতে, আমি ধরতে পারতেছি না। পলো দিয়ে ছাপ দিচ্ছি, পলোর এক সাইডে ঢুকতেছে, মানে এক সাইডে মাছটা আটকেতেছে আর এক সাইডে আবার বের হয়ে যাচ্ছে, পলো দিয়ে ওটা হবে না। তো যাই হোক আমি ওই মাছটা আসা ছেড়ে দিয়ে আবার অন্য মাছ ধরা শুরু করছি। তো মাছ ধরতে ধরতে আমি আর অন্য কোনো মাছ দেখতেছি না, শুধু ওই মাছটাই আমার সামনে ঘুরে ফিরে আসতেছে। তো আমি কিছুই ভাবতে পারতেছি না যে আমি কি করব। এই যে ঘুরে ফিরে একটা মাছে আমার সামনে আসতেছে, দেখে আমি এত ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারতেছি না। কিন্তু তারপর আমি নিয়ত করলাম আজকে এই মাছটাকে আমি ধরবই, এরকম একটা জেদ আমার ভেতরে কাজ করা শুরু করলো। তখন আমি কি করলাম যে আমার যে ওই মাছ ধরার যে ক্যাটাটা আছে সেই ক্যাটাটা আস্তে করে পানির নিচে রেখে দিলাম, মানে পানিতে এক হাঁটু নিচে রেখে দিলাম। যে আমার কথা, আমি একদম আস্তে আস্তে ওর কাছে গিয়ে ওর বডির, মানে মাছটা যে শোল মাছ, ওর উপরে কাঁটাটা নেওয়ার পরে আঘাত করব যাতে ও কোথাও পালাতে না পারে। পানিতে এক হাঁটুর কারণে হয়তো বা অনেক সময় দেখা যায় যে আমি যখন কাঁটাটা মারি, মানে কাঁটা ওর শরীরে পৌঁছিতে পৌঁছিতে ও সরে যায়। তো আমি ওইভাবে অপেক্ষা করতে লাগলাম, মাছটা ঠিকই আমার ওই কাঁটার পেছনে আসলো। তারপর আমি অনেক জোরে ফিস করলাম, কিন্তু কি আজব কাণ্ড, মাছটা আবার চলে গেল। মানে আমি তখন অবাক। তারপর একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমি মাছটা ধরতে ধরতে আমার এক হাঁটুর উপরে পানি এরকম জায়গায় চলে এসেছি, কিন্তু আমি মাছটা ধরতে পারতেছি না। তারপর আমি ওই মাছটাকে ধরার জন্য বিলের ওই পাশ থেকে এই পাশ, আমি মনে হচ্ছে আমি 2-4 বার ঘুরতেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে না, আমি মনে হয় একটা জমিনেতেই মাছটাকে আমি ধরার চেষ্টা করতেছি। কিন্তু আমি কিন্তু ওই বিলের এই মাথা থেকে ও মাথা কয়েক 2-1 বার বা 3 বার এরকম আমার আপ ডাউন হয়েছে মাছটা ধরার জন্য, কিন্তু আমি আসলে বুঝতেছি যে না, মনে হয় একটা জমিতে আমি আসি, আবার মনে হচ্ছে যে না, আমার মনে হয় যে আমি অনেকখানি ঘোরাঘুরি করলেও মাছটা ধরতে পারতেছি না। এই একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। তো
আমার মাথায় ওই জিনিসটা কাজ করতেছে না যে একটা মাছ যদি ধরা দেয় তো আমাকে দিবে, না দিলে সে আমার হাত থেকে ফসকে গেলে সে অন্য কোথাও যাবে বা বেশি পানিতে চলে যাবে, যেটা আমার জন্য ধরা সম্ভব। কিন্তু একটা মাছ আমার তখন থেকে এইরকম ধরা দিচ্ছে না, সামনে করতেছি ধরা দিচ্ছে না। তো আমার যখন এইরকম অবস্থা, তো তখন হালকা বৃষ্টি একটু কমে গেছে, বৃষ্টি নাই আর কি, অনেক দূরে একটু বিদ্যুৎ চমকে। তো আমার আর ওই সব মাথায় নাই, আমি কেন জানি ওই মাছটা ধরা নিয়ে পড়ে গেছি। আমার চাচা, আমার ওই ভাই, তারা মাছ মেরে টেরে তারা ঘন্টা দুয়েকের মধ্যে বাসায় ব্যাক করছে। তো তো পরে চাচা আর ওই ছোট ভাই যখন বাসায় চলে গিয়েছে, তো আমার আম্মু বুঝতে পারছে যে ওই চাচা আর ভাই ওরা মাছ মেরে বাসায় গেছে। তো আমি আসতেছি না, আমার আম্মু ভাবছে যে না হয়তো বা আসতেছে, তবে 10-15 মিনিট লেট হবে। তো এইভাবে আম্মু 1 ঘন্টা অপেক্ষা করার পরও যখন আমি বাসায় যাচ্ছি না, তখন আমার মায়ের একটা আর কি ভেতরে ভয় কাজ করেছে যে বাড়ির আশপাশে সবাই চলে আসলো, ও আসতেছে না, বানিস এখনো আসতেছে না। তখন আমার মায়ের মনে একটা খুব ভয়ঙ্কর একটা আতঙ্ক জেগে গেছে। তো আমার মা কি করছে, আমার ছোট ভাইকে ডাকে তুলছে, তুলে দেখে বলতেছে যে চল, তোর বড় ভাই কিনা এখনো আসলো না, তোর চাচা তোর রফিক ভাই চলে আসছে মাছ থেকে, তোর বড় ভাই আসতেছে না, এখন তো প্রায় রাতের 1টার মতো বাজে। তো এখন আমার ছোট ভাইকে নিয়ে আম্মু লাইট ছিল একটা, সেটা নিয়ে বেরিয়ে গেছে। বের হওয়ার পর ফার্স্ট টাইম এসে বাড়ির আশপাশে বা বিলের শুরুতেই জায়গাগুলো আমাকে খুঁজেছে লাইট দিয়ে। যখন পারে নাই তখন আবার ওই আমার চাচার কাছে আর ওই ভাইয়ের কাছে চলে গেছে, যে বলছে যে এইরকম তোদের সাথে যে বাণিজ চলে গেল মাছে, তো বাণিজটা এখনো বাসায় আসেনি। তো আমার চাচা বললো যে ভাস্তার তো একটু মাছের নেশা অনেক বেশি, মানে অনেক মাছ পাইছে, এই জন্যে আসতেছে না। তো আম্মু বলতেছে যে না, মাছের নেশা বেশি হলেও তো তোমরা একসাথে গেলে, তোমরা আসলা, তো ও আসলো না, এটা কেমন না? তখন আমার চাচা বলল যে ঠিক আছে, হয়তোবা ও অনেক দূরে চলে গেছে বা পাশের কোনো বিলেও চলে যেতে পারে মাছ মারতে মারতে, আমার ভাইস্তার তো আবার মাছের নেশা অনেক বেশি। তো এই কথা বলে চাচা, আম্মু, আমার ছোট ভাই আমাকে খুঁজতে বের হয়েছে। তো আমি কিন্তু ওই সেই সেম জায়গায় আছি ওই মাছটাকে ধরার জন্যে, একটা জমির মধ্যে মাছটা, আমি কোনোভাবে মাছটা ধরতে পারতেছি না, আবার ওই মাছটাকেও ছেড়ে চলে আসতে পারতেছি না। মাছটাকে যে ছেড়ে আমি চলে আসবো এটা আমার মাথা না। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে ওই মানে আমার উপর একটা, যাই হোক কি যেন বলে না, যে ভর করছে আর কি। তো আমার ওই কোনো কিছু মনে নেই, যে শুধু আমার একটাই লক্ষণ, সেটা ওই মাছটা ধরা। তো এইভাবে আমার মা, আমার চাচা, ছোট ভাই খুঁজতে বের হয়। ঠিক যখন 2টা পার হয়ে যায়, তখন তো আমার মা কান্নাকাটি শুরু করে দেয় যে আসলে আমি কোথায় গেলাম না, এটা তো টেনশন হওয়ারই কথা, চিন্তা হওয়ারই কথা। তো আমার ছোট ভাই কান্নাকাটি করে, ভাইয়া কই গেল, এত রাত হয়ে গেছে, মাছ রেখে আসতেছে না। আমার চাচা অবাক যে একসাথে মাছ মারতে গেলাম, তো এত ডাকাডাকি করতেছি, এত কিছু দূর থেকেও লাইট মিটিয়ে দেখতেছি, কোথাও নাই। তো সবাই ওরা চিন্তায় পড়ে গেছে, আম্মু কান্নাকাটি করতেছে, ভাই কান্নাকাটি করতেছে। তো এমন তো অবস্থায় আমাকে ফোন দিছে। তো আম্মু আরো কয়েকবার আমাকে ফোন দিছিল
তো আমি ওই ফোনটা শুনি নাই। আমার কাছে ফোন ছিল, আম্মু নাকি ফোন দিছিল, কিন্তু আমি বলতে পারি না যে আমার ফোন বাজিছে। তো যখন আমার চাচাই ফোন দিছে তখন আমি বুঝতে পারছি আমার কিছু একটা পকেটে বাজতেছে। তো তখন আমি ফোনটা বের করলাম, করে রিসিভ করে বলতেছি হ্যালো। তা আমাকে বলতেছে ভাইস্তা তুমি কোথায়? তা বললাম কোথায় মানে, আমি তো বিলে মাছ মারতেছি, অনেক বড় একটা মাছ, খুব ধরার চেষ্টা করতেছি, পাচ্ছি না, তুমি কই আছো, তাড়াতাড়ি আসো, তোমাকে যে আমি ফোন দেবো এটা আমার মনে নেই। তা বলতেছে ভাইস্তা তোমাকে তো খুঁজতেছি, তুমি কই মাছ মারতেছ? তা আমি হঠাৎ করে দেখি যে আমার দুটা তিনটা জমির পরে আমার মানে পেছন থেকে, মানে আমার সামনে আর কি, ওরা আমার সামনে, মানে এই আমার আম্মু, আমার ছোট ভাই, আমার চাচা দাঁড় হয়ে আছে। তো আমি বলতেছি এই তো আমি তোমাদের পেছনে। এই যে আম্মুকে দেখতে পাচ্ছি, ছোট ভাই ওকে দেখতে পাচ্ছি, ঘটনা কি, এরা কেন এখানে যাচ্ছে? পরে আমাকে বলতেছে তুমি কিসের মাছ ধরতেছো, বুঝতেছি না কোন মাছ, আমার কাছে এসে বকাবকি। তা আমি বলতেছি যে এই জমিতে আছে, আমি খুবই ট্রাই করতেছি কিন্তু মাছটা ধরতে পারতেছি। তা আমার আম্মু তো বুঝতে পারছে আমার, মানে ওই সময় আমি, আমার শুধু ওই ধান্দাই ছিল মাছটা কেমনে ধরবো। তো আমার চাচা বলতেছে তুই কি পাগল? হুম, তো কতদিন বলছি যে একটা মাছ তিনটে ছাপ দিবি, তারপরে যদি ধরতে না পারিস ওই মাছে কখনো ছাপ দিবি না। আর একটা মাছ ধরতেছিস, তুই তো মাছও মারিস নি। ওই আমি শুরুতে যা যে কয়েকটা ধরছিলাম ওই পর্যন্ত, তারপর ওই বড় মাছটার পেছনে ঘুরতে ঘুরতে আমার রাতের প্রায় 2:30টা পার হয়ে গেছে। তো আমার অনেক জোরে চাচা হাতটা আমার ধরলো, ধরে কয়েকটা ঝাঁকা দিল, দিয়ে বলতেছে চল বাড়ি যাবো। তো আমি বললাম যে মাছটা ধরেই, চাচা তুমি যখন আসছো মাছটা ধরার ট্রাই করি, এই জমিতে থাকে মাছটা। তা তখন আমার আম্মুকে চাচা বললো যে আসলে অনেকক্ষণ এখানে ছিল, একে একটা সমস্যা করে ফেলছি, একে খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। তো আমার চাচা কি করলো, চাচা কিন্তু আবার ফির ওই সিগারেট খাইতো, তো ওখানে একটা সিগারেট ধরাইলো, আগুন আর কি ধরাইলো, ধরে আমাকে নিয়ে আসলো। তো আমি আস্তে আস্তে, আমি হয়তো বাড়ির দিকে আসতেছি, আমার মনে হচ্ছে যে আমি কোথাও একটা গভীর জায়গায়, মানে একটা কোথাও যেন অজানা একটা নিস্তব্ধ, একটা নিরিবিলি, একটা শান্ত জায়গা থেকে একটা অশান্ত জায়গার দিকে চলে যাচ্ছে। মানে এই যে আবার কোলাহল ব্যস্ততা, এই যে মানুষ সমাজে আবার আসাটা, এগুলো কেন যেন আমার হুট করে এগুলো মনেই হচ্ছে যে আমি কোথায় যেন, মানে একটা চেঞ্জ, ভেতরে একটা চেঞ্জ আসতেছি। তো আমাকে বাসায় আমি আসার পর দেখি, আসলাম, আসে শুধু আমি একটা মনে মনে চিন্তা করতেছি যে মাছটা ধরতে পারলাম না। কিন্তু আমার তো আম্মু তো রেগে মেগে আমাকে বাসায় আনার পর রেগে মেগে আমাকে মারে, এইরকম একটা অবস্থা যে তোকে আমি কত করে বললাম যে আজকে মাছে যাওয়ার দরকার নেই, তুই মাছে গেছিস। তো তোর চাচা বলছে যে যে কোনো মাছ তিনটে ছাপ দিবি, আর বেশি যদি ছাপ চাইস তাহলে ওই মাছটা তুই ছাপ দিবি না। তুই তারপরও কথা বা না শুনে বড় মাছের লোভে পড়ছিস, তুই জানিস ওটা কি? তখন আমি বললাম কি, মাছেই তো আমি দেখলাম। যখন আমাকে বললো যে, আমার চাচা বললো পাগল, তোকে যদি আর বেশি না, তোকে যদি আর খালি সে ঘন্টাখানিক তারা এতে রাখতে পারতো, তাহলে হয়তো বা তোকে আমরা বাঁচাতে পারতাম না। আমি শুনে অবাক যে একটা মাছ আমাকে কিভাবে মারবে। তখন আমাকে বললো পাগলা, ওটা মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, যে জিন তোকে আজকে তার আয়ত্তে নিয়ে এরকম খেলা খেলতে তোর সাথে। তুই যদি আর 1টি ঘন্টা ওখানে ওইভাবে মাছটা ধরতে থাকতি, তাহলে কি করতো, তোকে ওখান থেকে উঠাই নিয়ে যাইতো, দিয়ে তোর বড়সড় একটা ক্ষতি করে তোকে ছেড়ে দিত।
আর এই যে তো যে বিষয়টার মধ্যে ফেলে রাখছিল, এখান থেকে যাকে নিয়ে যাবে তাকে মৃত্যু তার অনিবার্য। তা আমি বললাম, ধুৎ, এগুলো আমি বিশ্বাস করি না। তখন আমার মায়ের অনেক রাগ হলো আমার উপর, যে বড়দের উপরে কথা বলিস, আমরা যদি না যাইতাম তাহলে কি করতো? তুই তো একটা জমিনের মধ্যেই মাছ মারতেছিস, আর তোকে আমরা ওই জায়গায়, আমি তো ছোট ভাই, কতবার খুঁজেছিস, অথচ তোর চাচা ওখানে যা যখন ফোন দিয়েছে তখন তুই আমাদের পেছনে, তাহলে আমাদের চোখ কখনো ভুল হবে? যখন এই কথাটা আর আমার আম্মু আমাকে বলছে, তখন আমি ভাবলাম যে তারা যদি আমাকে ওখান থেকে একবার খুঁজে যেয়ে থাকে, তো তখন আমাকে দেখে নাই বা আমিও দেখিনি, আমাকে টাকাটাই করেছে। তখন আমার একটু বিশ্বাস হলো যে হয়তো বা আমি কোথাও ছিলাম, যেটা আমি বুঝতে পারিনি। পরে আমাকে বলল যে ওকে লোয়া গরম করে পানি খাওয়াও। পরে আমাকে লোয়া গরম করে পানি টানি খাওয়াইলো। তারপর থেকে আমাকে আমার আম্মু আর মাছে যাইতে দেয় নাই। তো এই ছিল আমার এই জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। হয়তোবা সেই দিন আমার মা, চাচা বা তারা যদি আমাকে খোঁজ না করতো, আর যদি বৃষ্টি প্রচুর পরিমাপ হইতো, তাহলে হয়তোবা আমি একটা ভয়ঙ্কর বিপদেই পড়তাম, হয়তোবা সেখানে আমার মৃত্যু হয়ে যেত। আশা করি যারা মাছ মারতে যাবেন সতর্ক থাকবেন, কারণ সতর্ক না থাকলে অনেক বিপদ হয়ে যেতে পারে। তো এই ছিল আমার গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, সে গল্পটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছে অন্তর ভাই। তো আমরা দেরি না করে গল্পে চলে যাচ্ছি। রাত তখন 2টা 47 মিনিট, চারপাশে নিস্তব্ধতা, পুরো পৃথিবী ঘুমিয়ে আছে এমনটা মনে হচ্ছে। শুধু মাঝে মধ্যে কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। আমি তখনও জেগেছিলাম, কখনো আবার ঘুম পাচ্ছে, এমন তো অবস্থায় ঘুমে আসি। বুকের ভেতর কেন যেন অজানা একটা ভয় কাজ করছিল। জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ টক টক টক, জানালাতে কেউ ধীরে ধীরে টোকা দিচ্ছে। আমি চমকে উঠলাম, এই সময় কে আসবে? তো ধীরে ধীরে জানালার কাছে গেলাম, পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখলাম কিছুই নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? একটা কালো লম্বা মুখ থেকে লম্বা দাড়ি, লম্বা চুল, শুধু চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। আমি পেছনে সরে গেলাম। হঠাৎ করে যখন এই দৃশ্যটা আমার চোখে পড়ছে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। কিন্তু ভয়ের ব্যাপারটা হঠাৎ করে যখন আমার ভেতরে প্রবেশ করে, তখন আমি পাশে থাকা আমার ফুপিকে জোরে জোরে ডাকতে থাকি যে ফুপ্পি ফুপ্পি, বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। কিন্তু আমার কোনো কথাই আমার ফুপ্পি শোনে না। তো এমন তো অবস্থায় সামহাও কেটে গেল সেই রাতটি। আমি কাউকে কিছু বলিনি, ভাবলাম হয়তো কল্পনা। কিন্তু পরের রাতে আমার ঠিক ওই সময় রাত 2টা 47 মিনিটে আবার দরজায়, জানালায় টক টক একটা শব্দ হচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে আমি
কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কে, কারণ কালকে রাতে আমি যে একটা অবয়ব দেখছি সেটা দেখার পর আমার ভেতরে এখনো ভয় কাটেনি। তো আজকে রাতেও আবার এই সময়, তারপর আমি সাহস করে জিজ্ঞাসা করছি যে কে, যে কেউ আমার সাথে শয়তানি করতেছে কিনা, কোনো মানুষ কিনা। আমার ফুফাতো ভাইয়ের, ও আমার ছোট বয়সে প্রায় 3-4 বছর। আমি একটু ভয় করি, এই জন্য ও মাঝে মধ্যে আমাকে ভয় দেখায়। আমি ভাবছি যে হয়তোবা আমার ফুফাতো ভাই মাঝে মধ্যে রাতের গভীরে এসে আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু না, ও তো এত রাতে এসে আমাকে ভয় দেখাবে না। তারপর আমি সাহস করে দরজার কাছে গিয়ে আবার বললাম কে, কিন্তু তখন জানালার পাশ থেকে ফিস ফিস শব্দ শোনা গেল, চলো আমাদের সাথে চলো। এই কথা শোনার পর আমি হঠাৎ করেই ওই জানালা থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ে যাই। আমি আবার আমার ফুপ্পিকে ডাকতে শুরু করি যে ফুপ্পি ফুপ্পি, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয় না। হঠাৎ করে দেখি যে আমার রুমের খাটের উপরে না হলেও 6 থেকে 7টা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এইটা দেখার পর আমি দৌড়ে দরজা খুলে চিৎকার দিয়ে বাইরে গিয়ে আমার ফুপ্পির ঘরে ঢুকে যাই। ফুপ্পিকে ডাকি, তারপরে ফুপ্পি আমার দরজা খুলে দেয়। পরে বলে বাবা কি হয়েছে। পরে আমি ফুপ্পিকে কিছু বলতে পারি না ওই মুহূর্তে। তারপর আমি নাকি কোনো কথা বলতে পারছিলাম না ওই মুহূর্তে। তো তারপরে আমাকে পানি খাওয়ানো হয়। তারপরে আমাকে খুশি আনার পর বিষয়টা এখনো বলতে আমার গা শিংড়ে উঠতেছে। তো ওইভাবে লেখা আছে, আমি ওইভাবে বলতেছি। তারপরে ফুফি আমাকে কিছু সুরা টুরা পরে ফুকটুক দিয়ে তার রুমে আবার একটা নতুন বেড করে দিল। ফুপি বললো তুই কি ভয় পাইছিস নাকি? আমি বললাম হ্যাঁ ভয় পাইছি। আমি এরকম আমার রুমে জানালার বাইরে এরকম ভয়ঙ্কর জিনিস আমার সামনে দাঁড়িয়েছিল। তখন ফুপি বিষয়টা বুঝতে পেরে আমাকে তার রুমে রাখলো। তারপর বাকি রাত আমি ঘুমাতেই পারিনি। ফুপি, ছোট ভাই, আঙ্কেল থাকার কারণে একটু সাহস পেয়ে ওই রুমেই ছিলাম। পরের দিন সকালে আমি আমার মাকে সব কিছু জানাই। মা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু আমার মুখের দিকে দেখিয়ে যখন আমার মুখের অবস্থা দেখেছে যে খুবই ভয়ঙ্কর, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, তখন আমার মা সব কিছু বিশ্বাস করেছে। তারপর আমাকে কিছু পানি পড়া, আবার একটা তাবিজ, এগুলো আমাকে দিয়েছে যে আজকে যদি রাতে কোনো সমস্যা হয়। কিন্তু মা আবার আমার এটাও বলছে যে আজকে কোনো সমস্যা হবে না। দাদার কাছ থেকে নাকি একটা তাবিজ নিয়ে আসছে আমার জন্য। আমাকে বলছে যে সমস্যা নাই, আর কোনো সমস্যা করবে না। তো আমি তৃতীয় রাতে আবার আমার ফুপ্পির সেই রুমে থাকতে গেছি। তো আমি আমার হাতের তাবিজ তারপরে পানি পড়া খেয়ে আমি শুয়ে পড়ছি। শোয়ার পরে আমার মনে হচ্ছে যে না, আমি ঘুমাতে পারবো, আজকে মনে হয় আর কোনো সমস্যা হবে না। ঠিক এই কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক রাতের 2:47 আমি হঠাৎ করে 46 মিনিটে জাগনা পাই।
এমনভাবে জাগি যেন আমি এতক্ষণ ঘুমাইনি। তো হঠাৎ করে হাতে ঘড়ি ছিল, ঘড়ির দিকে তাকে দেখি 2:46 বাজে। 46 দেখার পর তো আমার একটু ভয় লাগা শুরু হয়েছে যে 2:47 তো ওই শব্দটা হয়, না জানি 1 মিনিটের মধ্যে আবার ওই শব্দটা হয় কি না হয়। তো ঠিক ঠিক যখনই 47 বাজছে, ঠিক ওই সময় কেন জানি পরিবেশটা আবার নিস্তব্ধ এবং থমথমে একটা ভাব আমি অনুভব করতে পারলাম। কিন্তু আমার মনে সাহস আছে যে আমার হাতে তাবিজ, পানি ভরা খেয়ে ঘুমাইছি, এটা মনে আমার মনের ভুল হচ্ছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আমার দরজার মধ্যে কেউ আস্তে করে নক করতেছে। তো আমার মনে হচ্ছে যে না, কে নক করবে, আমার হাতে তো তাবিজ আছে। তো যাই হোক, হুট করে আবার প্রথম রাতে যেরকম আমার জানালায় টক 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 শব্দ করছিল, ঠিক সেই রকম শব্দ আবার করা শুরু হয়ে গেছে। তখন তো আমার শরীরের লোম আবার দাঁড় হয়ে গেছে যে আজকেও মনে হয় ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। আমি তো ভয়ে চোখ খুলতে পারতেছি না। তারপর হঠাৎ করে যখন আমি জানালার কাছেও যাচ্ছি না, দরজার কাছেও যাচ্ছি না, হঠাৎ করে কেন জানি আমার মনে হচ্ছে আমার বিছানার পাশে আমার সঙ্গে কেউ শুয়ে আছে। এটা যখন আমি অনুভব করতে পারলাম যে আসলেই আমার পাশে কেউ শুয়ে আছে, তখন নিজেকে আর আমি ধরে রাখতে পারলাম না। আমি লাফ দিয়ে উঠে চিৎকার করে আম্মুকে আর ফুপ্পিকে ডাকা শুরু করলাম যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো এই চিৎকার দেওয়ার পরেই ওই রুমের চারপাশে কেন জানি অদ্ভুত একটা শব্দে আমাকে বলতেছে, চলো আমরা ঘুরতে যাব, চলো আমরা বাইরে যাব। আর সাদা কাপড় পরা, চোখগুলো, চোখ নাই ওদের, মানে ওর চোখ দেখা যাচ্ছে না, চোখের জায়গাটা অন্ধকার, সবকিছু সাদা, হালকা চুল, সবকিছু উড়ানো, সাদা পোশাকে আমার ঘরের ছাদের উপর, মানে কি যেন বলে ওটা, ছাদের ওখান থেকে আমাকে ইশারা করে ডাকতেছে যে চলো আমরা ঘুরতে যাবো, চলো আমরা ঘুরতে যাবো। তো এই সিন দেখানোর পর আমি তো জোরে জোরে চিৎকার করি, আম্মু বাঁচাও, ফুপ্পি বাঁচাও। তারপর আমাকে ওখানে, আমি তারপর আর কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমি হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি যে তারপরের দিন আর কি আমি আমার চোখ খুলে দেখি যে সবাই আমার পাশে বসে, আমার ফুপ্পি আমার মাথায় বেসন দিয়ে মাথাতে বাতাস করতেছে। আমার হঠাৎ করে জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পর আমি বললাম যে আমি কোথায়। তো বললো যে সমস্যা, তোর কোনো সমস্যা নাই, তুই এখন ভালো আছিস, আর কোনো কিছু এখন চিন্তা ভাবনা করিস না, তুই এখন ভালো সুস্থ আছিস, আমরা তোর পাশে আছি সবাই। তারপর আমাকে কিছুক্ষণ রেস্ট করার কথা বললো। আমি কারোর সাথে তখন ওইভাবে কথা না বলে চুপচাপ নিজে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু, যে কালকে রাতে আমার সামনে একটা অদ্ভুত ছায়া এসে আমাকে নিয়ে যেতে
যেতে চাইছিল। তখন আমার আম্মু বলল যে আসলে বিষয়টা হচ্ছে এটা তোর কাছে একটা বিষয় লুকানো ছিল। তোর আঙ্কেলের একটা বোন ছিল, সেই বোনটা অনেক আগে এই রুমে সুইসাইড করছিল, গলায় দড়ি দিয়ে মারা গেছিল। তো তারপর থেকে প্রথমের দিকে কিছুদিন আর কি ওই তোর আঙ্কেলের বোনের আত্মাটা কিছুদিন মানুষকে ভয় ভীতি দেখাইতো, কিন্তু দীর্ঘ আজকে 20-25 বছর হয়েই গেল, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে আবার তুই তোর ফুপির বাসায় এসে ওই রুমে থাকার পরে এগুলো বলতেছিস। তো এটাতে আসলে আমরা ওইভাবে বুঝে উঠতে পারি নাই। আমরা হয়তো বা ভাবছি তোর মনের ভুলেই হয়তো বা এগুলো হচ্ছে, কিন্তু টানা 3 দিন ধরে যখন তুই ওখানে ভয় পেয়ে যাচ্ছিস, হয়তো বা ভাবছি মনের তোর একটা দুর্বলতার কারণে এগুলো হচ্ছে, তাই তোকে একটা নর্মাল তাবিজ দিছিলাম। এই জন্য হয়তো বা ও ক্ষিপ্ত হয়ে তোর উপর আরো আক্রমণ করার বেশি চেষ্টা করছে। তখন আমি বলি যে মা, এই কথা তুমি আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখছো কেন? তখন আমার আম্মু বলে যে এই কথাটা তো বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ তুই তো তখন পৃথিবীতে ছিলেই না, আর ওটা আজ থেকে 20-25 বছর আগের ঘটনা। তোকে আমি কি বলবো, সেইটা যে আবার এইভাবে ফিরে আসবে। আসলে বাবা, যারা সুইসাইড করে মারা যায়, যারা যেভাবে যেখানে মারা যায়, তাদের আত্মাটা হয়তো বা কিয়ামত পর্যন্ত সেখানেই থাকে, ঘুরে ফিরে সেই জায়গাতে চলে আসে। তো তারপরে আমাকে বলল যে তোকে আমার আম্মুর নানা, তো উনি নাকি অনেক বুজুর্গ ব্যক্তি, উনি নাকি ওই যে যখন প্রথম আমার এই আঙ্কেলের বোনের মৃত্যুর পর যখন সবাইকে ভয় দেখাইতো, তখন নাকি ওনার কুবরেজি দ্বারায় ঠিক হয়েছিল আর কি, ওখানে ভয়ভীতি কাউকে দেখায় নাই। তো আমাকে আবার বলল যে তোকে সেই নানুর কাছে নিয়ে যাব, চল। তো আমি সেই নানুর কাছে, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বলল যে তুমি খুব শিগগিরই এই বাড়ি থেকে চলে যাব, আর যতক্ষণ না আমি ওই বাড়িতে আমার কাজগুলো সম্পূর্ণ না করতে পারি, ততদিন তুমি আসবে না। কারণ দাদু এর আগেও ওই কিছু দোয়া তাবিজ বা ওই করে না হুজুর মানুষেরা, কিছু বন্টন করে, বা সেই বন করছিল, সেই বনটা নাকি কেটে গেছে। তো তারপরে আমি ওই আমার আম্মুর নানুকে, আমার জেঠোকে বলি যে আমার কোনো সমস্যা হবে না পরবর্তীতে। তখন আমাকে বলে যে না, তোমাকে আমি আমার কিছু, তোমার শরীরটা আমি বন্ধ করে দিচ্ছি, আবার কিছু ওষুধপাতি দিচ্ছি, তুমি এগুলো খাবে, তারপরে তুমি ওষুধগুলো শেষ হলে আবার আমার কাছে আসবা, তখন তোমাকে একটা আমি ফাইনালি তাবিজ দিয়ে দেবো, তখন দেখবে আর কোনো সমস্যা নেই। তো এই কথা বলে তারপরে আমাকে ওই রুম থেকে বের করে দিল। পুপ্পি, আঙ্কেল, আম্মু তারা ওই সেই আমার জেঠোর সাথে কথাবার্তা বলে কিছুক্ষণের মধ্যে আবার ওই আমার ফুপির বাসায় আসলো সবাই। এসে আমার ওই জেঠোর বাড়িটা বন্ধ করার জন্য আরো তার কিছু সঙ্গভঙ্গ নিয়ে আসছিল। তো তারপরে আমি বাসায় চলে আসি আমার আম্মুকে নিয়ে। পরে আন্টিকে ফোন দিয়ে বলি, আন্টি বলে যে হ্যাঁ বাবা,
তোমার জ্যাঠো ওই বাড়িটা বন্ধ করে রেখে গেছে, সমস্যা নাই, তুমি সুস্থ হলে আবার এখানে ঘুরে আসতে পারো। তো এই আমার জীবনে একটা ঘটে